অশুভ মেয়েগুলোর দিকে তাকিয়ে হা করে কে দেখছিস? তাড়াতাড়ি এদিকে আয়। বল দিদি কি বলবি? এই নে, এই টাকাগুলো ধর, চটপট একটা নৌকো ভাড়া কর, আমরা দুজনে কিছুক্ষণ গঙ্গার বুকে বেরিয়ে আসি। কিন্তু জামাইবাবু যে এখনো ফেরেনি রে দিদি। কোথায় গেছেন সেই মহাপুরুষ ভাস্কর ব্যানার্জি? জামাইবাবু বাজারে গেছেন গ্রামের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে, আর তোর জন্য কিনতে গেছে শাখা, শাড়ি, নোয়া, সিঁদুর। কি বললি? আমি দেশের বাড়িতে যাব বলে এই সব ছাইপাশ আমাকে পড়তে হবে? শাড়ি, শাখা, লোহা, সিঁদুর পরে তলা বউ সেজে সেই অজপাড়া গায়ে শাশুড়িকে দেখতে যাওয়ার জন্য আমি জন্মাইনি। কিন্তু মেয়ে হয়তো জন্মেছিস রে দিদি। মেয়ে হয়ে জন্মেছি বলে কি মহাভারতটা অশুদ্ধ হয়ে গেছে? তাই বলে জামাইবাবু তুই কোনো কথা শুনবি না? গ্রামের লোকের কাছে, মায়ের কাছে জামাইবাবু মুখ দেখাবে কেমন করে বলতো? জামাইবাবু, জামাইবাবু আর জামাইবাবু, তোকে না আমি কতবার বলেছি জামাইবাবু শব্দটা এখন উঠেই গেছে। ভাস্করকে তুই ভাস্কর তা বলে ডাকবি। তাছাড়া জামাইবাবু শব্দটাকে আমি একদম সহ্য করতে পারি না। সে কি রে দিদি, নোহা, শাঁখি, শাড়ি তুলে দেবার মতো তোরা এই যুগের মেয়েরা মা হওয়াটাকে উঠিয়ে দিবি নাকি? সে অনেক ব্যাপার আছে, সে তুই বুঝবি না। আমি একটা জিনিস বুঝি রে দিদি। কি বুঝিস? সিঁদুর পরা বঙ্গনারী, পরে শাখা ডোরেল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান মা গো, কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গনারী, পরে শাখা ডোরেল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান মা গো, কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গনারী। লজ্জা মাখা ঘোমটা তুলে সব কিছুকে যায় গো ভুলে, লজ্জা মাখা ঘোমটা তুলে সব কিছুকে যায় গো ভুলে, মামা বলে ডাকলে পরে মন করে আনচান মা, মামা বলে ডাকলে পরে মন করে আনচান মা গো, মন করে আনচান। আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান মা গো, কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গনারী, পরে শাখা ডোরেল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান মা গো, কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গনারী। রবি ঠাকুর এই ছবিটা আঁকতো মনে মনে, তাই শহর ছেড়ে পালিয়েছিলেন শান্তিনিকেতনে। তুই যাস না বলে বিন্দুর ছেলে শরৎ বাবুর দান। চড় মেরে তোর মুখটা আমি ভেঙে দেব। কি বলি? আমি সমরেশ বোসের বিবার প্রজাপতি কিংবা বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টির যুগে জন্মেছি, এই কথাটা তুই তোর আদর্শ গুরুদেব গেয়মার্কা লেখক ভাস্কর ব্যানার্জিকে বলে দিস। আর একবার সিঁদুরের কথা বললে চড় মেরে তোর মুখটা আমি ভেঙে দেব। এই যে ধারের কাছে বসে থাকা সমস্ত দর্শক বিন্দু, আপনারা তো প্রত্যেকদিন যাত্রা, থিয়েটার, নাটক, স্টার টিভি, কেবল টিভি, স্টার জলসায় অনেক যাত্রা, সিরিয়াল, অভিনয় দেখেছেন, কিন্তু কখনো কি কোথাও দেখেছেন আমার দিদির মতো শাখা, সিঁদুর, শাড়ি না পরা বিবাহিতা নায়িকা কি কখনো দেখেছেন? তাহলে আমার সঙ্গীতার নামটাকেই বদলে দিস। শুধু নামটাই নয় সঙ্গীতা, আমি বাজার থেকে তোমার জন্য যা যা কিনে এনেছি সেগুলো পরে তুমি যদি আমার দেশের বাড়িতে যাও, তোমার এই আধুনিক চরিত্রের সংটা মুছে গিয়ে তুমি হয়ে উঠবে গীতা। আমি তোমার সঙ্গে তোমার দেশের বাড়িতে যাব না। কিন্তু সঙ্গীতা, তুমি না গেলে গায়ের কাছে, মায়ের কাছে আমি মুখ দেখাবো কি করে? সেই কোন ছোটবেলায় আমার ভাই যখন মামার বাড়িতে লেখাপড়া শিখতে গেল, তখন তোমার দাদা জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন। মা তীর্থ সেরে ফিরে আসার পরে হয়ে পড়লেন অসুস্থ। এই দেখো সঙ্গীতা, দেখো
আমার মা চিঠি লিখেছে, চিঠিতে লিখেছে, খোকা খোকা তুই বিয়ে করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি। আজ আমি মৃত্যু শয্যায়, যদি পারিস বৌমাকে নিয়ে একবার দেখা করে যাস। এই দেখো না সঙ্গীতা, দেখো দেখো। না, আমি কোনো গাইয়া বুড়ির চিঠি পড়তে পারবো না। আমার আমার মুমূর্ষ মায়ের কাঁপা কাঁপা হাতে লেখা চিঠিটা তুমি এইভাবে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে কেন? ফেলে দিলে বলো, কেন ফেলে দিলে? তুমি কি কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করনি? কোনোদিন তোমার গর্ভধারিণীকে তুমি মা বলে ডাকোনি? মনে রেখো ভাস্কর, আমি এ যুগের মেয়ে। মেয়ে? যে মেয়ে মা হতে চায় না, শাখা সিঁদুরে যার এলার্জি, তাকে মেয়ে বলে আমি মনেই করি না। সঙ্গীতা, আমি তোমাকে বলছি, সারা জীবনের জন্য নয়, মাত্র মাত্র 2 দিনের জন্য তুমি আমাকে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই দেখো না সঙ্গীতা, দেখো আমি বাজার থেকে তোমার জন্য শাড়ি কিনে এনেছি, শাখা সিঁদুর। ও হ্যাঁ, ভালো কথা, সিঁদুর। এই দেখো সঙ্গীতা, দেখো এতে আছে সুগন্ধি সিঁদুর। দেখো দেখো দেখো। সিঁদুর কৌটোটা দেখতে কি সুন্দর, হ্যাঁ কি দারুণ সেন্ট। এটা করলেই না আমি একেবারে ফ্রেন্ড হয়ে যাব, ফ্রেন্ড। শোনো ভাস্কর, আজ তুমি আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছো, আমার ভাই নিশীথকে শিষ্য বানিয়ে তুমি আমাকে চরম অপমান করেছো। তাই আমি আমার সমস্ত অপমানের প্রতিশোধ নিয়ে গেলাম এই সিঁদুর সহ সিঁদুর কৌটো পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, ফাগুনের সবটুকু নিয়েছ, স্মৃতিটুকু তার কেন কারণী? কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? কিন্তু এখন আমি কি করব? কোন মুখে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? মা যখন জানতে চাইবে, হ্যাঁ রে খোকা, খোকা তুই একা এলি, কই বৌমাকে তো সাথে করে আনলি না, তখন আমি কি উত্তর দেবো? একে মা হার্টের রুগী, হয়তো হয়তো এই কথা শোনার পরে মা হার্ট ফেল করে। না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। अबे जा साला हरामी बच्चा, साला एक कच्चा मुर्दे मुझे सुन तो बाजी बाजी नौछार बदमाश मेरे पास से मधु के দিয়েছি, আবার বলে ময়নাকেও যেমন ভালোবাসে তোকেও ঠিক তেমনি ভালোবাসে, একেবারে সমান সমান ওজন করা। আবে এই সালা সুয়ারের বাচ্চা, তাহলে শোন, আমি চাই না আমি চাই না চাই না চাই না রে তো ওজন করা ভালোবাসা। আমি চাই না চাই না চাই না রে তো ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা। ইতিহাস হয়ে যাওয়া নটি বিনোদিনীর লেখা গান, এই গঙ্গার ধারে কে? ও ওই মাতাল মেয়েটা বুঝি। এই যে এই যে শোনো মেয়েটা, শোনো। শোনো বাবু, আমার ঘরে গেলে লাগবে 100, আর বাইরে নিয়ে গেলে 2 দিনে লাগবে 1000। বাইরে নিয়ে গেলে মানে? কি গো বাবু, বেজার হচ্ছো নাকি? তো কি করবো বলো, আমার শালা একটু বেশি দর। আবে শালা ভালো মাল কিনতে গেলে ভালো টাকা তো যা শালা সিগারেটটা টানতে না টানতে ফুরিয়ে গেল। বাবু বাবু একটা সিগারেট দেবে? সিগারেট? আমি সিগারেট টিগারেট খাই না। আরে তাহলে শালা মাল খাও তো, মাল।
বলো সালা মালদার আদমি হয়েছো, অথচ মাল কথার মানে বোঝো না। আরে বাবু, মাল মানে হচ্ছে মদ, মাল মানে হচ্ছে মেয়ে। এই সেই থেকে উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছ অভদ্রের মতো। এই তোমার নাম কি বলো তো, নাম কি? হ্যাঁ? আমার নাম গঙ্গা গো বাবু, গঙ্গা। গঙ্গা? राम तेरी गंगा मैली हो गई, पापियों का पाप धोते धोते, राम तेरी गंगा मैली हो गई, पापियों का पाप धोते धोते, है पापियों का पाप धोते धोते, ओ पापियों का पाप धोते धोते। তুমি মৌচাক গো বাবু, মৌচাক। ও বাবু, মধু খেতে যাবে নাকি এই গঙ্গামণির ঘরে? না, তোমাকে যেতে হবে আমার সঙ্গে আমার ঘরে। তোমার ঘরে? তারপর কাল সকালে তোমাকে যেতে হবে আমার সঙ্গে আমার দেশের বাড়ি। দেশের বাড়ি? তারপর যেতে হবে আমাদের গায়ে, যেখানে আছে আমার মৃত্যু পথযাত্রিনী মা। তোমাকে যেতে হবে সেখানে আমার সাথে, আমার বউ সেজে। একে করলেন গো বাবু, একটা গরিকার স্মৃতিতে আপনি সিঁদুর পরিয়ে দিলেন। এছাড়া যে আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না গঙ্গা। আমার? হ্যাঁ, তোমার বিশ্বাস করো, আমার আমার মায়ের প্রাণ, আমার গায়ের সম্মান, এই লেখক হতভাগ্য ভাস্কর ব্যানার্জির সম্মান বাঁচানোর জন্য এই দুর্ঘটনা ঘটে গেল। শোনো, আমি? হ্যাঁ, তুমি আজ থেকে দুদিনের জন্য তোমার নাম হলো সঙ্গীতা। সঙ্গীতা? হ্যাঁ, সঙ্গীতা, সঙ্গীতা। যা বলছি ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু। দুদিনের জন্য আমার মা হলো তোমার শাশুড়ি, আচ্ছা। আমার ভাই হলো তোমার দেওর। দেওর। হ্যাঁ, ভালো করে শুনে নেবে। তোমার কিন্তু 3টে ভাই আছে। তোমার বড়দার নাম হলো অজিত মুখার্জি, মেজো ভাইয়ের নাম হলো নিশীথ, আর ছোট ভাইয়ের নাম হলো সুমিত। বাবু, আমার শ্বশুর ঠাকুর নেই বুঝি? না, আজ থেকে 10 বছর আগে সে নিরুদ্দেশ হয়ে গেছে। আবে সালা আপচ্চু কেকা। গঙ্গা, গঙ্গা নয়, গঙ্গা নয়, সঙ্গীতা। বেশ মনে পড়েছে, বেশ মনে পড়েছে। এখন বুঝেছি বাবু, আমাকে সালা অনেক গীতা পাঠ করতে হবে, অনেক খাটুনি। ওই 1000 টাকা হবে না, 200 টাকা বেশি লাগবে। আরে দেবো এই দুদিনের জন্য আমি তোমাকে 1500 টাকা দেবো। সালা, আজ সকালে কার মুখ থেকে মুখ ধুয়েছিলাম বাইরে। ওই ভাষায় নয়, তোমাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, ভদ্রভাবে শাড়ি ব্লাউজ পরতে হবে, যাতে আমার গায়ে কেউ দেখে বুঝতে না পারে যে তুমি আমার ভাড়া করা বউ। ঠিক বলেছো গো বাবু, ঠিক বলেছো। আমি তোমার ভাড়া করা বউ, আর তুমি আমার ধার করা ভাত। আমার সেই উল্টোপাল্টা কথা। চলো তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো। আজ সারা রাত আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেবো, তারপর কাল সকালে ট্রেনে চড়ে সোজা দেশের বাড়ি। মনে রেখো, আগামী দুদিনের জন্য তোমার নতুন পরিচয় হলো তুমি লেখক ভাস্কর ব্যানার্জির স্ত্রী সঙ্গীতা। ও মাই সিস্টার, তুই যা বলছিস সব সত্যি তো? হ্যাঁ দাদা, সব সত্যি। আমাকে বলে কিনা সঙ্গীতা, তোমাকে এইসব পোশাক ছেড়ে শাখা লোয়া শাড়ি সিঁদুর পরে আমার সঙ্গে দুদিনের জন্য গ্রামের বাড়িতে যেতে হবে। তাই নাকি? তাই নাকি মানে? কথাটা শুনেই মাথায় আমার আগুন জ্বলে গেল। আমিও ওকে রীতিমতো অপমান করে সিঁদুর কৌটো পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি। বেশ করেছিস, ওকে একটু টাইট দেওয়া দরকার ছিল। তুই যা, মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে নে, ভাস্কর ফিরলে বাকি কথা হবে। এ বাড়িতে ফিরে আসার মুখ ওর নেই দাদা। আর যদি ফিরে আসে তাহলে জানবে লোকটার গায়ে মানুষের চামড়া নেই, আছে গন্ডারের চামড়া। বেচারা ভাস্কর আজকাল আদর্শ নিয়ে বড় কচকচারি করছিল। আজ সঙ্গীতা ওর সেই আদর্শের ফোনটা মুজড়ে দিয়েছে। যাই বলো দাদা বাবু, কাজটা কিন্তু দিদিমণি ভালো করেনি। কি বললে পরেন আজ সন্ধ্যায় গঙ্গার ঘাটে সিঁদুরের কৌটো পিচ রাস্তায় ফেলে দিয়ে দিদিমণি অন্যায় কাজ করেছে। বিখ্যাত পাবলিশার অজিত মুখার্জির বোন হিসাবে সঙ্গীতা যা করছে ঠিক করেছে। নারীর চিরন্তন ধর্মকে তোমরা কি তোমাদের অশ্লীল উপন্যাসের সূচিপত্র মনে করেছো? বলেন না। অতি মুনাফার লোভে একের পর এক অশ্লীল পত্রিকা প্রকাশ করে দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ের সর্বনাশ করেছো। তোমার বোন, হ্যাঁ তোমার বোন সঙ্গীতা সেই ব্যভিচারের শিকার। হোয়াট ডু ইউ মিন? বিকারগ্রস্ত যুব সমাজ, সেই সঙ্গে মেয়েরা তাদের সব শিক্ষা শিখেই তুলে দিয়ে
শর্ট প্যান্ট পরা বোম্বে ফিল্মের সলমন খান, দেহ সর্বস্ব সানি লিওন এবং ক্যাটরিনা কাইফের ছবি দেখে যৌবনের লিকারে চমক দিচ্ছে। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছে পরান্দা। তাতে কি আমার ক্ষতি দাদা? মহর্ষি বিগত একদিন অনন্ত সজ্জায় শুয়ে থেকে বিষ্ণুর বুকে লাথি মেরে বিষ্ণুর ঘুম ভাঙিয়ে দিয়েছিল। সময় তুই কি আজকাল কলেজে না গিয়ে পরান্দা টোলে সংস্কৃত পড়ছিস? সংস্কৃত না পড়লেও এই পরান্দার কাছ থেকে আমি শিখেছি বঙ্গ সংস্কৃতির আসল শিক্ষা। তাহলে যেমন পরান্দার কাছে শিক্ষা নিয়েছিস তেমনি শিক্ষাটা নিয়ে নে। উপেক্ষার হাসি হাসছো ঠিকই, কিন্তু মনে রেখো তোমার রঙ্গিনী বোন সঙ্গীতকে টপ করে জামাইবাবু সাহিত্য সরোবরে যে চালাকি জাল তুমি ফেলেছো, সেই জালে মাছ তো উঠবেই না। রুই কাতলা তো দূরের কথা, একটা চিংড়ি না আর একটা পুঁঠিও না। তোদের রুটির কৌটো আর কতবার নাড়াবি? আমার একটা কথা শুনে রাখো, যে বোনটাকে তুমি আস্কারা দিয়ে দিয়ে মাথায় তুলেছো, সেই বোন একদিন তোমার অনেক স্বপ্ন দেখা মুখখানাকে পড়াবে পড়াবে পড়াবে। পরান্দা, তুমি ঠিক কথাই বলেছো। পরান্দা, তুমি ঠিক কথাই বলেছো। সমিত, তোরা জেনে রাখ, লেখক ভাস্কর ব্যানার্জিকে আমি কিন্তু সহজে ছাড়বো না। চেষ্টা অনেক দূর গড়াবে। আমার কি মনে হচ্ছে জানো দাদা, কি জানে কে মনে হচ্ছে? দিদিরা এই সিঁদুর কৌটোটাকে ফেলে দেওয়ার ঘটনাটাকে কেন্দ্র করে ঘরে ঘরে একটা ছড়াচ্ছে স্ক্যান্ডাল। সমিত, দাদা, ভালোবেসে বেশি বাসুরি ভালো নইলে বেসুলা। ভালোবেসে বেশি বাসুরি ভালো নইলে বেসুলা। নইলে বেসুলা গো সখী, নইলে বেসুলা। ও নইলে বেসুলা গো সখী, নইলে বেসুলা। ভালোবেসে বেশি বাসুরি ভালো নইলে বেসোনা, নইলে বেসোনা, নইলে বেসোনা। এই অসভ্য মেয়ে, তোমাকে সারা রাত ধরে এত করে বোঝালাম, তাও অসভ্যের মতো তুমি নাচ গান করছো। আরে দেখো বাবু, আমার অসভ্য করো না মাইরি। আরে শালা, এক রাত্রির মধ্যে যে মানুষের স্বভাব বদলানো যায় না সেটা বোঝো না কেন? বুঝি বুঝি বুঝি, কিন্তু তোমাকে তো আমার সঙ্গে আমার দেশের বাড়িতে যেতে হবে এই নাকি? দেখো বাবু, ওসব বউ হওয়ার বউ বেশ আমার নেই শালা। আমি শালা খারাপ মেয়ে, খারাপ পাড়ায় থাকি। বাবুরা দামি দামি মাল আনে, সেই মাল আমি ঢক ঢক করে খাই, আর বাবুরা আমায় খায়। ভোরবেলা তাদের বিদায় দেওয়ার সময় বাহাতে বুঝানি কর করে লোট, আর আর ডান হাতে বাসে বেলফুলের মালা জড়িয়ে বলে আমার পড়বে শালা ফোন। বাবুরা বলে হ্যাঁ, কি বললে কি বললে কি বললে? আমি তখন এমনি করে ভোরু পাকিয়ে কোমর বেঁকিয়ে লাস্তে লাস্তে গাই, लेके पहला पहला प्यार बटे आंखों से घुमाए जादू ने ग्रीस आया ये कोई जादूगर लेके पहला पहला प्यार बटे आंखों से घुमाए जादू ने ग्रीस आया ये कोई जादूगर लेके पहला। দেখো দেখো গঙ্গা, মাত্র দুদিনের জন্য তুমি তোমার অতীতের পরিচয়টা ভুলে যাও। দুদিন পরে আমার দেশ থেকে ফিরে আসার পরে তুমি যেখানকার মেয়ে সেখানে চলে যাও, যা খুশি তাই করো, আমি দেখতেও যাবো না। ঠিক আছে বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই একবার আয়নার সামনে গিয়ে দাঁড়ায় তো, দেখো কেমন লাগছে দেখো। আচ্ছা বাবু, আচ্ছা দেখছি। জাসালা, আমি যে একদম অরিজিনাল বউ হয়ে গেছি বাইরে। বাবা, বউরা কেউ এরকম ভাবে শাড়ি পরে বুঝি? হ্যাঁ, দেখি আমি ঠিক করে দিই। ঘোমটা কই, ঘোমটা? ঘোমটা? হ্যাঁ। জাসালা, অনেকক্ষণ আগে একবার দেখতে দিয়েছিলে, কেমন করে ঘোমটা টোমটা দিতে হবে আর একবার দেখতে দাও না মাইরি। দিচ্ছি, তবে এটা কিন্তু শেষবারের মতো মনে থাকে যেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে বলো? খুব সুন্দর মানিয়েছে গঙ্গা। আরে ধুস শালা, তোমার তো খুব সুন্দর হয়েছে, আর আমার যে এদিকে হাঁপাচাপা লাগছে। দেখো
দেখো তুমি ওরকম ভাষায় কথা বলো না। আরে দুধ দুধ সালা, আমার কিছুই তোমার পছন্দ হয় না। সব তুমি রাইটার না কচু। আচ্ছা একটা কথা আমি তোমার কিন্তু মনে করিয়ে দিচ্ছি, শোনো। হ্যাঁ বলো বলো। দেশে গিয়ে কিন্তু আমার মাকে তোমায় প্রণাম করতে হবে। কি কি করতে হবে? প্রণাম। পো পো প্রো প্রো প্রণাম। আগো বলি তোমার ওই ভাইকে আমি কি বলে ডাকবো? অমর না ঠাকুরপো? না ঠাকুরপো বলে ডাকবে। সালা জুতো সেলাই থেকে চন্ডি পার। দেখো আমার দেশের বাড়িতে গিয়ে কিন্তু ওরকম কোমর দুলিয়ে তুমি হেঁটো না দয়া করে। কেন গো বাবু কেন? তুমি কি জানো না তোমাদের এইসব গেরস্ত ঘরের আধুনিকা বউয়েরা আমাদের চেয়ে অনেক বেশি দুলিয়ে চলে? হ্যাঁ আমি জানি, আর তাই তো আমার লেখা এই অবক্ষয়ের বিরুদ্ধে আমি আবার এই সমাজের বুকে ফিরিয়ে আনতে চাই বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামমোহনের শিক্ষা। মানুষের মন থেকে বনকে উৎপাটিত করে সেখানে শোনাতে চাই তপবনের বেদধ্বনি। তাড়াতাড়ি এসো, আমাদের স্টেশনে যেতে হবে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ এই যে বাবু মশাইরা, আমার মা মাসি দাদা ভাইরা, আমি আমার নকল স্বামীর সঙ্গে নকল শ্বশুর বাড়ি যাচ্ছি। কি আমাকে আসল বউ বলে মনে হচ্ছে তো? কি হলো, এসো তাড়াতাড়ি। আবার কি হলো? ধুসালা, দেখেছেন আসল কথাটাই আপনাদের বলতে ভুলে গেছি। আমি শ্বশুর বাড়ি থেকে আপনাদের ফিরে এসে বলবো কেমন আছেন আমার অসুস্থ শাশুড়ি মা, কেমন আছেন আমার ছোট্ট ঠাকুরপো অমর। বাবা অনেক কষ্টে আজকের ম্যাচটা বাতিল করতে পারলাম। এরপর দাদা বাবু এলে আর ম্যাচ বন্ধ করবো না। খেলতে যাওয়ার আগে বৌদির কাছে নত জানু হয়ে বলবো, আশীর্বাদ করো দেবী, আজকের ম্যাচে আমি যেন হ্যাটট্রিক করতে পারি। এই রে খেলা রেস হয়, মায়ের ওষুধ দিয়ে আসার কথাটাই ভুলে গেছি। অবশ্য মাছ দাদা বৌদি আসলে শুনে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। তা উঠবো না সুস্থ হয়ে? আজ আমার দিনটা কি বলতো অমর? আজ আমার ভাস্কর প্রথম তার বউকে নিয়ে গায়ের বাড়িতে আসছে। সেই আনন্দে তুমি যেন ঘটি হারিয়ে ফেলো না মা। মনে রেখো হার্টের অসুখ তোমার। আরে বাবা সেই জ্ঞান আমার আছে রে অমর, আছে। ডাক্তার বলেছে হাড়ের অসুখ, এই ভালো তাই এই খারাপ। তা হ্যাঁ রে অমর, বলো মা। আমার লেখা চিঠিটা তুই ডাক বাক্সে ফেলেছিলিস তো বাবা? কেন বলো তো মা, তুমি কি আমাকে সন্দেহ করছো? না না, ঠিক তা নয়, তবে চিঠিটা সময় মতো পেলে আমার ভাস্কর বৌমাকে নিয়ে আজই চলে আসতো। এই অবস্থায় মা যদি কাঁদতে থাকে মায়ের হার্টের রোগটা আরো বেড়ে যাবে। ডাক্তার বাবুর কথা মতো যেমন করে হোক মাকে হাসিতে খুশিতে রাখতে হবে। আচ্ছা মা বলো দেখি, বৌদি এলে তুমি কাকে বেশি ভালোবাসবে, আমাকে না বৌদিকে? দুজনকেই ভালোবাসবো রে, সমান সমান। না মা না, আমাকে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা তাই হবে। এখন বলতো অমর, বলো মা। বৌমা আমার দেখতে কেমন হবে? এই কথা, তোমার হ্যাঁ। বৌমা দেখতে হবে, তোমার বৌমা দেখতে হবে কালো পেতনির মতো। না 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 না, বৌমা আমার দেখতে হবে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, আর বৌমার গায়ে রং হবে দুধে আলতায় গোলাপ। তোমার নতুন বৌমা কেমন দেখতে হবে আমি বলবো কাকিমা? বল বল বাবা মনি, বল বল। বেশ তাহলে শোনো। আলতারাঙা পাদুখানি মাগো, পড়বে যে তার শিশির ভেজা ঘাসে, শিশির ভেজা ঘাসে আলতারাঙা পাদুখানি মাগো, পড়বে যে তার শিশির ভেজা ঘাসে, শিশির ভেজা ঘাসে 12 মাসে 13 পাবন করবে হেসে হেসে, বাগো করবে হেসে হেসে। আলতারাঙা পাদুখানি মাগো। তোর মুখে ফুল চন্দন, তোর মুখে ফুল
সিথির সিঁদুর কপালে ঘন্টা এত খানি আধার ঘর যে করবে আলো তোমার লক্ষ্মী রানী মাগো তোমার লক্ষ্মী রানী সিথির সিঁদুর কপালে ঘন্টা এত খানি আধার ঘর যে করবে আলো তোমার লক্ষ্মী রানী মাগো তোমার লক্ষ্মী রানী মেয়ের মতো করবে সেবা মাগো তোমার পাশে বসে মেয়ের মতো করবে সেবা মাগো তোমার পাশে বসে 12 মাসে 13 পাপ করবে হেসে হেসে মাগো করবে হেসে হেসে তারাঙা পাদুখানি মাগো পড়বে যে তার শিশির ভেজা ঘাসে শিশির ভেজা ঘাসে 12 মাসে 13 পাবো করবে হেসে হেসে মাগো করবে হেসে হেসে আলতারাঙা পাদুখানি মাগো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মা গো মা গো মা গো মা আমি এলাম তোমার কোলে তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে মা গো মা গো মা গো মা পায়ের ধুলো দাও মা পায়ের ভাস্কর ভাস্কর আমার ভাস্কর আর তোমার চিঠিতে একেবারে আজই চলে এসেছি বলো তো তুমি কেমন আছো আগে বলো আজ আমি অনেকখানি ভালো আছি বাবা কিন্তু আমি ভালো নেই দাদা তোর আবার কি হয়েছে রে পাগলা আমার মন খারাপ। কেন মন খারাপ কেন তুমি একা এলে, সঙ্গে করে বৌদিকে নিয়ে এলে না কেন? বৌদি না মানে ভাস্কর বড় লোকের মেয়ে বলে বৌমা বুঝি এলো না পাড়া গায়ে পড়ে থাকা তার গরিব শাশুড়িকে দেখতে ইচ্ছে করলো না মা মা কেন তুমি দুঃখ পাচ্ছ তোমার বৌমা এসেছে মা আমার বৌমা এসেছে এ, ও মনি দাঁড়িয়ে থাকিস না বাবা তাড়াতাড়ি যা ওরে ভোলার দোকানে 1 কিলো রসগোল্লা নিয়ে আয় ওরে বৌমাকে মিষ্টি মুখ করাতে হবে যা 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 বাবা যা যা যাচ্ছি কাকিমা যাচ্ছি শুধু মিষ্টি আনবো না এই মিষ্টি খবরটা বাজার একেবারে গেজেট করে দিয়ে আসবো যা বাবা যা 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 তাড়াতাড়ি যা আমার বৌমা আসছে কই গো কোথায় গেলে এসো হয়ে গেছে গো হয়ে গেছে মেঘু মেয়ে রাস্তা যা ছিঁড়ি বলছিলাম কি আমার মা প্রণাম করো প্রণাম করো ও মা মা গো আপনি কেমন আছেন মা এই ওঠো, ওঠো, ওঠো। ও মা ও বউ আমি ভালো আছি এসো 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 আমার ঘরের লক্ষ্মী এসো হ্যাঁ, বলেছে। আমি তো লক্ষ্মী নই আমি তো গঙ্গা বলছিলাম ওটা তো তোমার ডাক নাম হ্যাঁ। তোমার ভালো নামটা বলো আমার ভালো নাম সঙ্গীতা সঙ্গীতা আমার ভাই অমর তোমার দেওর ও মা তুমি কি মিষ্টি গো ঠাকুরপো তুমি তো অনেক মিষ্টি বৌদি। আমার পেন নাম করছো কেন আমি তো ভালো
মানে আসলে কি মা, বড় লোকের মেয়ে তো, একটু মাথায় সমস্যা আছে আর কি। ও বৌমা আমি খারাপ মেয়ে নই মা, আমি ভালো মেয়ে, আমি আচ্ছা। খুব ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে পরে সব শিখিয়ে পড়িয়ে নেবো। এখন তুমি বসো আমার সঙ্গে, এখানে এসো। ও বৌমা, বৌমা আমি এই সোনা দিয়ে তোমার মুখ দেখলাম। তুমি লক্ষ্মী সোনা মেয়ে হয়ে স্বামীর সংসার করো। ও বাবু, বলি তাহলে এক দুটো সত্যি সত্যি আমার হয়ে গেল তো? সকলের সামনে আমাকে বাবু বাবু করো না। গাঁয়ের কোনো বউ তার স্বামীকে বাবু বলে ডাকে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জানতাম না তো তাই। বৌমা আমি তোমাকে পরে সব শিখিয়ে দেবো বৌমা। কিন্তু আমার সঙ্গে তো বাবুর মাত্র দুদিনের সঙ্গীতা, তুমি কি আমাকে পাগল করে দেবে নাকি? ভাস্কর, ও ভাস্কর, আরে বাবা বৌমা তোর আমার চেয়ে বয়সে অনেক ছোট, তাছাড়া এই বয়সে সংসারের কি বা বোঝে, তাছাড়া শহরের মেয়ে। ও বৌমা, মা বৌমা তোমার ক ভাই? আমার তিন ভাই মা, নাম বলবো? না না নাম বলার দরকার নেই। ওরে ও ভাস্কর, ভাস্কর আমার পাশে এসে দাঁড়া না বাবা। বলছি আমার সামনে তো তোদের বিয়েটা হয়নি, তাই বৌমাকে আমি বরণ করে ঘরেও তুলতে পারিনি, তাই আজ আমার সেই ইচ্ছেটা আমি মিটিয়ে নেব বাবা। ভাস্কর আমার কথার অবাধ্য হোস না, তোর হাতটা দে। ও বৌমা, বৌমা তুমি আমার পাশে এসে দাঁড়াও, দাও তোমার হাতটা দাও। এই যে মা। ও বাবা, পাড়ার কত বউঝিরা এসেছে আমার ছেলে আর ছেলের বউকে দেখতে। আমি ওদের শুনিয়ে বলি, এই যে দিদিরা, এই যে বৌমায়েরা, তোমরা তো খুব বলেছিলে যে আমার ছেলে নাকি তার বউকে নিয়ে গায়ের বাড়িতে আসবে না, কিন্তু এলো তো। আমি আমার ছেলের বউকে নিয়ে ঘরের ভেতরে যাচ্ছি, তোমরা কি সব চুপচাপ বসে থাকবে নাকি? তোমরা আমার সঙ্গে উলু দাও, উলু দাও, উলু। কি বললি না বউ? আমার ওই জ্ঞাতি সম্পর্কে ভাদর বউ ওই কমলা বৌমা নাকি শাক বাজিয়ে উলু দিয়ে ছেলে আর ছেলের বৌমাকে নাকি ঘরে তুলে নিয়েছে। শুধু ঘরে নিয়ে যায়নি, দুদিনের মধ্যে বুড়িটা সুস্থ হয়ে ছেলে আর ছেলের বউকে নিয়ে একেবারে কলকাতায় চলে গেছে। একেই বলে কপাল রে বউ, একেই বলে কপাল। হিংসায় আমার গা জ্বলে যাচ্ছে। দাদু এই শোন, কি বলবে বলো? কথাটা শোনার পর থেকে না মাথায় আমার একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আরে জ্বলারই তো কথা, ভাই ওদের এত বড় বড় অন্তকে সহ্য করা যায়? ওই ভাস্করের বাবাটা অভাবের জ্বালায় গা থেকে ছেড়ে চলে গেল। আরে ভাস্করের মা, ওই মা মাগিটা অভাবের শেষ ছিল না। ওই ভাস্করটা নাম পরিচলে বই নিত, আর তাই না দেখে গ্রামের মানুষরা সব ছিচি করত। কিন্তু ভাইয়াদের এত বাড়বাড়ন্ত কি সহ্য করা যায়? অথচ আমার দুটো নাতি, হে প্রভু তোমার কি চোখ? আরে নিবো প্রদীপের সন্ধ্যা উস্কে দিয়ে কোনো লাভ হবে না। আরে আরে নাথবু, এই ভাস্করদের ব্যাপারে কথাগুলো তুই জানলি কার কাছ থেকে? কেন তোমার এই ছোট নাতি ওই খেপা তপনের কাছে? তপনের কাছ থেকে? তপন জানলো কোথা থেকে? ওই জজু, তোমরা আমাকে কি ভেবে তো বলো তো? আমি না অনেক কথা জানি। কি জানিস? আজ বেলায় 10 দিন হলো ভাত কদ্দা কাকিমাকে নিয়ে আর নতুন বৌদিকে নিয়ে, ওর ভাই অমলকে নিয়ে এই গ্রামের বাড়ি ছেড়ে ওই দৌলতাল মলে উঠে গেছে। আমি ওদের বাড়ি কাদের মেয়ে মুন্নিকে খুঁজতে গিয়ে সব জানতে পেরেছি। ভাস্কররা তাহলে কাজের লোক রেখেছে। আর আমার এমন সুন্দর চেহারা নিয়ে আমি ছেলের কান্নি কেটে বলছি, দাদু দাদু তুমি যদি একটা বিয়েতে না করো তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। এই রে, বৌদি একেবারে লেগে নাল হয়ে গেছে। এ বৌদি মিষ্টি খায়। এই তপনা, এই মিষ্টিগুলো তুই পেলি কোথা থেকে রে? জানো, ওই ভাত কাটার বউ সঙ্গীতা বৌদি দিয়েছে। তা দেবেই
নেবা গেল ভাস্কর যে আবার একটা বই লেখা তেজ করলো। হ্যাঁ দাদু, ওই বই লিখে লিখেই তো বড় ঠাকুর বড় লোক হয়ে গেছে। পুরাতন ফ্ল্যাট ছেড়ে কলকাতায় নতুন ফ্ল্যাটে গিয়ে উঠেছে। দাদু, তুমি তোমার নাতিকে বলতে পারো না তুই একখানা বই লিখতে? বই লেখা কি এত থোদা কথা? বই লিখতে গেলে একটু কাগজ দরকার, এক বালতি তালি দরকার, এত পেন দরকার। এসব জিনিস আমার দাদা পাবে কোথায়? এই যাবো শোন, বলো। ভাস্করদের বাড়িতে গিয়ে তুই আর কি কি দেখলি? আর দেখলাম কমলা কাকিমার অতুপ ছেড়ে গেছে, ভাস্করদার ভাই মন দিয়ে পড়াশোনা করছে, আর আর ওই ভাস্করদার সঙ্গীতা বৌদি এই ভাব করছে, এই ঝগড়া করছে। ঠিক আছে, আমি কালই ওদের বাড়িতে যাব, তারপর গিয়ে নিজের চোখে দেখে আসবো ভাস্কর আর ভাস্করের মা কত সুখেতে আছে। তারপর ঠাকুরকে এসে বলবো, এই ঠাকুর, এ প্রভু, তোমার কি চোখ নেই ঠাকুর? তোমার কি চোখ? যেমন আমার দাদুটা তেমনি আমার বৌদিটা, দুটোই একবারে খেপা খেপা। এরা কালো ভালো দেখতে পারে না, কালো থুক দেখলে এদের থলি লোক খারাপ হয়ে যায়। কিন্তু ভাস্করদার সঙ্গীতা বৌদি দুজন দুজনকে কত ভালোবাসে। আমিও শালা একটা মেয়েকে ভালোবাসতে চাই, কিন্তু ওই কোনো শালার মেয়ে আমার দিকে ফিরেও তাকায় না। ওরে খেপা, তোর মনে মনে এই মতলব? এই যে রে বৌদি, খবরদার খবরদার জানো, এটা তোতা দাদাতে বলো না, তাহলে আমাকে পে দিয়ে তোতা দিন না মানে। তাই দেওয়া উচিত। খেপা কোথাকার। দেখো বৌদি, তুমি কিন্তু আমাকে বারবার খেপা খেপা বলবে না। আমি রেখেছিলে, এই কি বলবি? আমি তোমাকে বলবো কে এই জমিনে কোটে এই তো বোনাই, তোর কি কোনো কথা মনে থাকে না? তোর বৌদি তোকে বলেনি যে হ্যাঁ ঠাকুরপো, ওই মশলাগুলোর প্যাকেটগুলো তোমার দাদার টঙের দোকানে দিয়ে এসো। দিতে যাচ্ছিলাম তো। কাছে গিয়ে পৌঁছলি না কেন? মশলা রবে, চাউমিন, চিলি চিকেন, আমি কোনো কিছুই বানাতে পারলাম না। খদ্দের সব ফিরে গেল। কি করে যাবো বলো? ওই দৌড়াচ্ছার মোড়ে তার সঙ্গে যে দেখা হয়ে গেল। এই কার সঙ্গে দেখা হয়েছে? ওই বাবা ভাস্করদার সঙ্গে। ভাস্কর দা সে আমাকে দেখেও দেখতে পেলো না, তিনিও চিনতে পারলো না। এত করে ডাকলাম, ভাস্করদা, ও ভাস্করদা, সাড়া দিল না। তুই আগে কি করে কামড়েতে বন্ধ? আশা, আশা তুমি কি ভাস্করদার সঙ্গে ছিলে? কি আমার ভালোবাসার কথা? আমি ওই চৌরাস্তার মোড়ে কি জন্য যাবো শুনে? কি জন্য যাব? আমি কি তেমন ভাগ্য নিয়ে জন্মেছি যে আমার স্বামী আমাকে নিয়ে ঘুরতে যাবে? আশা। কত ভালোবাসা করে কত স্বামী স্ত্রী কোথায় না কোথায় ঘুরতে যাচ্ছে, হাতে হাত রেখে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ধর্মতলায় গিয়ে ঘুগনি খাচ্ছে, ভিক্টোরিয়ায় পিঠে পিঠে গিয়ে বাদাম খাচ্ছে। আর আমি 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 সারাদিন চিরকানি খাচ্ছি, কোটনা করছি, পাটনা বাড়ছি, রান্না করছি। এই সরো, তোমাকে কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি কিন্তু রান্না করতে পারবো না। শোনো আশা, শোনো, খুব তাড়াতাড়ি তোমার আমার দুঃখী হৃদয়ে সুখের সুর বাজতে চলেছে। আর এই দোকানটা যেভাবে চালু হয়েছে, এই দোকান থেকে জায়গা কিনবো, বাড়ি করবো, তারপর না শাড়ির পর শাড়ি এনে তোমার আলমারিতে একবার ভরিয়ে দেবো। এই তুমি সত্যি বলছো? এই তোমার কাছে বলছি, সত্যি সত্যি সত্যি। তুমি ভালোবাসার থেকে জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসার থেকে জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন
করো, ভালোবাসার থেকে জীবন অনেক বড়, ভালোবেসে আমার ধন্য করো, ভালোবাসার থেকে জীবন। তোমায় আছি তোমার রব জনম জনম ধরে, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে, তোমায় আছি তোমার রব জনম জনম ধরে, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে, বাঁধন ছিঁড়ে হারিয়ে না যায় দুহাত আমায় ধরো ধরো ধরো, ভালোবাসার থেকে জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো, ভালোবাসার থেকে জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো, ধন্য করো, ধন্য করো। আরে বাবুজি, মুজাকি ছড়িয়ে আপনাকে অবি অবি আমার সাথে আমার সাহাবের কাছে যেতে হবে। সাহাব, হে তোমার সাহাব? মুখার্জি সাহেব, অজিত মুখার্জি সাহেব। মানে বিখ্যাত প্রকাশক মিস্টার অজিত মুখার্জি। আপনি কি আমার সাহাব को पहचानते हैं क्या? বকবক করে আসল কথাটা বলো, ব্যাপারটা কি? আপনি সাহাবের জায়গা টং খুলিয়েছেন হ্যাঁ, সত্য কথা বলতে অনেকদিন আগে খুলে গেছে। আর হুকুমে খুলিয়েছেন, সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? জরুর দিতে হবে। কি একজন অবালিকে বাঙালিকে চোখ রাঙাচ্ছ? এত সাহস তোমার? মনে রাখো, এই দেশটার নাম পশ্চিম বাংলা। আরে বাবুজি, ভালো করে ইয়াদ করিয়ে দেখেন, আপনাদের এই সাধের বাঙাল দেশ আর কতদিন বাঙালি রাজনীতিতে থাকবে? কি বললে? এই ড্যাম্পিডেন একদম ঠিক কথা বলিয়েছে। আমার নাম আছে ড্যাম্পিডেন। पहले আমি পকেট মারার কাম করতাম, उसके बाद বাবুদের হুকুমে মিটিং মিছিলে প্রমাণ করতাম। लेकिन एक साल हुआ मुखर्जी साहबের কাছে আমার নকরি হয়ে গেল। নকরি? मानस खून करा नौकरी, बस्ती और दुकान चलाने का नौकरी, और आपका बीबी का मापिक खूबसूरत लड़के आमदनी करने का नौकरी। चलिए না, আমি যাব না। ঠিক আছে, আপনি যাবেন কি যাবেন না আমি ঠিক বুঝিয়ে দেবো। আপনি এক কাম করেন, আপনার বেবি को আমার সাথে भेज दीजिए। হুঁশিয়ার শয়তান! याद रखবেন, আমার নাম আছে টেম্পি ট্রেন। ওগো, ওগো, তুমি আর দেরি করো না, তুমি যাও মুখার্জি সাহেবের সঙ্গে গিয়ে দেখা করো, কথা বলো। বাহ, কি চমৎকার আমাদের সমাজ, কি সুন্দর আমাদের শিক্ষা। না, আমি কিছুতেই যাব না। আমার শিক্ষার সার্টিফিকেট আমাকে বলছে তুমি যাও না, তুমি যাও না। আরে বাবুজি, আপনি যাবেন কি না যাবেন এই বাত আমি ঠিক समझे। अभी আমার मालूम হচ্ছে কি गड़बड़ হয়ে গিয়েছে आपका बेरे। लेकिन एक बात याद रखें, मेरा नाम আছে ড্যাম্পি ট্রেন। কে গো, তুমি গেলে না? না, আমি কোনোদিনই যাব না। আমি দেখবো কার শক্তি কত বেশি, আমার এই শিক্ষার সার্টিফিকেট নাকি ড্যাম্পিডেনে সাহেব মিস্টার অজিত মুখার্জি। তুমি কি বলে ড্যাম্পি? মুখার্জি সাহেবের আদেশে এইভাবে অগ্রাহ্য করলো? তোমার মুখে দাদার কথা শুনে সে দাদার সঙ্গে দেখা করতে এলো না? কি নাম সেই রাস্কেলটা?
জি ম্যাডাম, তার নাম আছে স্বপন ব্যানার্জি। ও ব্যানার্জি শব্দটাই নাস্টিক। আপনি একদম ঠিক बात बोलिएছেন ম্যাডাম, इसीलिए ही तो আপনি ব্যানার্জি টাইটেলটাকে চেঞ্জ করিয়ে फिर মুখার্জি টাইটেল সাটিয়ে নিয়েছেন। শুধু টাইটেল বাতিল করে আমার রাগ মেটেনি, সেই ভাস্করের সঙ্গে আমি আর কোনো সম্পর্কই রাখবো না। लेकिन मैडम অগ্নি को সাক্ষী রাখিয়ে দেবতা को সাক্ষী করিয়ে লেখক সাহেবের সাথে আপনার শাদী হয়েছিল। এই ড্যাম্পি, একদম উল্টো পাল্টা কথা বলবে না। ম্যাডাম আপনি আমার বাত থেকে ঘুমায় দেওয়ার কোশিশ করছেন, लेकिन আপনি কি পারবেন আপনার দিলের মহব্বতকে ঘুমায় দিতে? কি বললে? এই ড্যাম্পি ট্রেন একদম ঠিক কথা বলিয়েছে ম্যাডাম। আপনি আর বড় সাহেব যে রাস্তায় পাও চালিয়েছেন, এই ড্যাম্পি ট্রেন সে রাস্তাকে কিছুতেই মেনে নিতে পারে না ম্যাডাম। কেন পারো না? কি করে পারবে ম্যাডাম? डैम्पी ट्रेन का दिल का अंदर एक तो प्यार है मैडम, एक तो मोहब्बत है। কি বলছো ড্যাম্পি রে? हम एकदम ठीक बोलছি मैडम। गांव में हमार बीवी है, 10 बरस का एक तो लड़का भी है। हमार बीवी हमार मंगल के लिए हर रोज मांग में सिंदूर परे मैडम। वो लड़का को गोद में बैठकर हमार बीवी हर रोज हमार कथा सुनाए। ড্যাম্পি, अभी इकान से तस्वीर देखे मैडम। ড্যাম্পি, हाँ मैडम हाँ, इकान से हमार गांव बहुत दूर अच्छे मैडम, लेकिन আমি এখান से देखते पाई আমার बीवी का मांग में जल जल করে জ্বলছে सिंदूर मैडम। ড্যাম্পি, बहुत बहुत पवित्र सिंदूर। ড্যাম্পি, ড্যাম্পি। সিঁদুর, সিঁদুর আর সিঁদুর। নারী জীবনের একমাত্র দুর্লভ বস্তু যেন সিঁদুর। না, এই বয়সে সিঁদুর পরে আমি যৌবনের গ্ল্যামারটাকে লস করতে চাই না। আমি নিজেকে যৌবনের বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে চাই। ইস, আপনার হাসির কি গভীরতা! আমি যে সাগর, শুধু সাগর না মহাসাগর? মহাসাগর। কোন মহাসাগর? প্যাসিফিক না আটলান্টিক? যদি বলি আটলান্টিক। ও বাবা, সেখানে তো সব সময় ঝড়, আই মিন সাইক্লোন, উত্তাল তরঙ্গের মাতামাতি। মনের মতো সাথী পেলে আমি প্রশান্ত মহাসাগর হয়ে যেতে পারি। ভেরি গুড, ভেরি গুড। ভাস্করের চেয়ে আধুনিক সাহিত্যে আপনার অনেক বেশি জ্ঞান। আমি স্বপ্ন দেখলাম মিসেস ব্যানার্জি। ও নো নো নেভার। আমি মিসেস ব্যানার্জি নই, মিসেস কেটে দিয়ে আমি এখন মিস হয়ে গেছি, মিস। ইস, আমি যেন শুনতে পেলাম একটা বুলবুলের শীষ। তুমি কি পারো না, পারো না সাগর, তোমার আধুনিক সাহিত্য দিয়ে এই যুগের ছেলে মেয়েদের কামনা কালচারে ডিশ ভরিয়ে দিতে? তাহলে তুমি শুনে রাখো মিস মুখার্জি, উলঙ্গ তার ফিস ফ্রাই আর শর্ট প্যান্ট পরা বেশ কার্লেট আমাকে কুচি কুচি করে কেটে ওই যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মিস্টার মুখার্জি কিন্তু এই কথা বলেছে। আমি জানি সাগর, আমি জানি। সেই জন্যই তো আমি তোমাকে তুমি বলে সম্বোধন করলাম। তোমার সঙ্গে যদি আমার আরো আগে দেখা হতো। এখন হবে? কখন? যখন তখন আধুনিক সাহিত্যের বিভিন্ন মজলিসে। আহা, এক বিন্দু শিশির পড়লো যেন একটা ধানের শীষে। সাগর, তুমি যদি তোমার মনটাকে কাগজ করো, আমি লিখতে পারি প্রেম কাব্য। তুমি যদি আমার হাত দিয়ে কলম ধরো, আমি গহীন গোপনে কিছু ভাববো। তোমার হরিণ কাজল চোখ আমাকে দেখাবে যে অরণ্য। অবুজ মনের সবুজ বনে গিয়ে একেবারে হয়ে যাব বন্য। দুজনে মিলে এক স্বপ্ন মিলে কবিতার নৌকায় চাপবো। চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই। মনের জানালা খুলে
না কোথাও চলে যায় মনের জানালা খুলে তোমারে হাত ধরে মনের জানালা খুলে তোমারে হাত ধরে চলো না কোথাও চলে যায় 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 চমৎকার 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 আমি ঠিক সময় এসে পড়েছি তাই এক মুহূর্ত দেরি না করে আমার শিক্ষার দাঁড়িপাল্লায় তোমাদের এই নোংরামিটাকে আমি মাপবো। নোংরামি কথা দেখলেন নিষেধ বাবু, এটা তোমাদের সাহিত্য শেখ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিংবা মানিক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে আপনাদের এই চরিত্র ভাঙা চরিত্রহীন সাহিত্যের সারা গায়ে মালিশ করার জন্য দোকান থেকে কিনে নিয়ে আসতেন এক ফাইল আয়োডেক্স। তাহলে শুনুন নিষেধ বাবু, আপনি কিন্তু একটা ভীষণ ভয়ঙ্কর রোগে ভুগছে, আর সেই রোগটার নাম কি জানেন? কি? সুপিরিয়রিটি কমপ্লেক্স। বাই সাগর, বাই বাই বাই। গুড মর্নিং মিস্টার মুখার্জি। এবার কি আপনি শেষ করবেন আপনার পরবর্তী সেন্টেন্স? Shut up, you nonsense! I am sure যে তোর মাথা খারাপ হয়ে গেছে। না হলে তুই আমাকে মিস্টার মুখার্জি বলে সম্বোধন করলি কি ওরে করে? তোর কাজকর্ম দেখে সেই রকমই মনে হচ্ছে রে দিবি, তাই পুরোপুরি নয় আধখানা। What? তুই একটা কাজ কর দিদি, ওই পপ ডান্সার মাইকেল জ্যাকসনের মতো হরমোনটাকে চেঞ্জ করে 6 মাস পুরুষ আর 6 মাস মেয়ে হয়ে থাকার চেষ্টা কর। তুই একটা কাপুরুষ। আর তুই কি জানিস? কি? তুই আমার দাদা অজিত মুখার্জির খামখেয়ালি জুতো পালিশ করার একটা পুরুষ। তাহলে তুই কি করে ভাবলি তোর আদর্শ গুরুদেব ভাস্করের হাতের ব্যাকডেটেড সাহিত্য বোনার কুরুষ হয়ে থাকবো? কুরুষ? তুই হাসছিস না দিদি, তুই কাঁদছিস। নিষেধ। হ্যাঁ জামাই বাবুর ওপর প্রচন্ড অভিমানে তোর জীবনটাকে নিভাবে ছিনিমিনি খেলছিস। তুই বাজে কথা বলছিস। কেন তুই এমন করছিস রে দিদি? কেন তুই ভুল পথে যাচ্ছিস? আমি তোকে হাত জোর করে মিনতি করছি দিদি, তুই জামাই বাবুর কাছে ফিরে চল। আমি নিজে তোকে জামাই বাবুর কাছে নিয়ে যাব। জামাই বাবুর সমস্ত অপমান আমি নিজে মাথা পেতে সহ্য করে নেব। শুধু বেজুবাবু একা যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। তুমিও যাবে পড়াতে? কেন যাবো না দিদি ভাই? আমি যে তোমাদের বাবার আমল থেকে এ বাড়িতে কাজ করছি, পরান্দা, সেই ছোট্টবেলা থেকে তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি যে তোমাদের ভাই বোনের চোখে দেখে ফেলেছি। তাই সেই দাদার অধিকার নিয়ে আমি তোমাকে বলছি, আমি নিজে তোমাকে জামাই বাবুর বাড়িতে পৌঁছে দেব। কিন্তু পরান্দা, সে যদি আমাকে তিরস্কার করে? দিদি রে, আদর্শ স্বামীর তিরস্কার নারী জীবনের সব থেকে বড় পুরস্কার। কিন্তু না দিদি ভাই, আর কোনো কিন্তু বলো না। এই দেখো, তোমার জন্য আমি একখানা শাড়ি এনেছি। শাড়ি? এই দেখো, আমি তোমার জন্য এক কৌটো সিঁদুর এনেছি। আবার সেই শাখা শাড়ি সিঁদুরের কেচ্চা। Get out! Get out! I say you get out! তোমরা দুজনে এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাব? নিশ্চয়ই। তোমরা না বেরিয়ে গেলে আমার এই দাদার অফিসের কাজগুলো আমার এই দিদি কমপ্লিট করবে কি করে? আমরা কি স্বপ্ন দেখছি? মেজদা, পরান্দা, স্বপ্ন নয়, এ যে বড় দুঃস্বপ্ন। ছি ছি ছি। কি করব বলো পরান্দা? আমার এই প্রতিবাদী কণ্ঠটা অকেজ করার জন্য আমার ওই বর্দা আমাকে কায়দা করে মদ খাইয়ে দিয়েছে। তাই আমি এখন অনেক মদ খাবো, অনেক মদ খাবো। ছি 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 ছি। আধুনিকতার কি চরম বাদরামি! আপনি দেখুন, আপনারা সবাই দেখুন, এই 1400 সালের কি নিদারুণ পরিণাম। কি বললি জানোর? ভয় নেই নিশ্চয়, ভয় নেই। তোমার দাদা তোমাকে জানোয়ার বলে বনে ঠেলে দিতে চাইলেও তুমি কিন্তু তপবনের ছোঁয়া পেয়ে গেছো। দাদা, লোকটাকে জিজ্ঞাসা করো তো, ওটা তপবনের ছোঁয়া না অধঃপতনের ধোঁয়া? অব্যক্ত
যন্ত্রণায় আমার বুকের মধ্যে একটা শিশু কেঁদে উঠলো ওয়া ওয়া। তুমি কোথা থেকে আসছো? পন্ডিচেরি না গোয়া? আমার সাহিত্য চাষের সব ধানই কবে হয়ে গেছে রোয়া। ইস, দেখে মনে হচ্ছে তুলসী পাতা একেবারে ধোয়া। আমার মনের আলমারিতে এখনো তোমার জন্য সযত্নে সাজানো আছে শাখা সিঁদুর আর নোয়া। দাদা, অসভ্য লোকটাকে বলে দাও আমি কোনোদিনই হতে চাই না কমলা লেবুর কোয়া। হাসি বন্ধ করে উত্তর দাও। তুমি কি আমার বোনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? না 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 না। যে আমার আদর্শের সঙ্গে নিজের আদর্শকে কোনোদিন মেশাতে পারেনি তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হঠাৎ! এত সাহস তোমার! সামান্য একটা গাইয়া লেখক হয়ে আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার বোনকে অপমান করতে যাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এত কষ্ট করে অত দূর থেকে এসেছি যখন, তাহলে খালি হাতে ফিরে যাই কি করে বলি? না, আমার বোন আর কোনো দিন তোমার সঙ্গে যাবে না। না 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 না, আপনার বোনের মতো একটা পাথরের ঢিবিকে ফিরিয়ে নিয়ে যেতে আমি আসিনি। আমি এসেছি আপনার কাছে রাখা আমার পাণ্ডুলিপিটা ফিরিয়ে নিয়ে যেতে। তোমার সেই পাণ্ডুলিপিগুলো টেনে ছিঁড়ে কুচকুচি করে তুমি নর্দমা ছুঁড়ে ফেলে দেবো। মিস্টার অজিত মুখার্জি, এত সাহস আপনার হয় কি করে? আপনি কি জানেন যে পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড? কলম হলো তরবারির চেয়েও ধারালো। একমাত্র এই লেখকরাই পারে আপনাদের মতো দেশদ্রোহীদের দুঃস্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিতে। তবে রে কুকুর, তোর এই পাণ্ডুলিপির বদলে আমার এই চপ্পলটা মুখে করে নিয়ে যা। থাক ভাই থাক, পচা পাক খেটে আর কোনো লাভ নেই। তুমি কোনো চিন্তা করো না, যাওয়ার আগে তোমার দাদার মুখোমুখি দাঁড়িয়ে আমি কয়েকটা কথা বলে যেতে চাই। কি বলতে চাস তুই? শুনুন মিস্টার মুখার্জি, আপনার কাছে আমি দুটো জিনিস জমা রেখে গেছিলাম, কি? একটা বই আর একটা বউ। দুটো জিনিসকেই আপনি আপনার লোভের ব্যাংকে রেখে সুদের পরে সুদ কাটিয়ে চলেছেন। তাই যাওয়ার সময় এই গাইয়া লেখক ভাস্কর ব্যানার্জি আপনারই জুতো আপনার মুখে মেরে দেখতে চায় যে এই জুতোটা আপনার মুখে কেমন মানায়। ভাস্কর! মানায় না, মানায় না, মানায় না। মেয়ে গো মেয়ে, মানুষের মুখে আবার চপ্পল মানায় নাকি? কথাটা বলেছি বলে অমনি বাবু রাগ হয়ে গেল। আরে দূর সারা, তোর রাগ হলো তো আমার বয়ে গেল। চলে যাব আমি কালই বাবুর ফেরার ছেড়ে আমার নিজের ডেরায় চলে যাব। সেখানে গিয়ে আমায় কেমন করে নাচতে হবে, গাইতে হবে সেটা বরং একটু ঠিক করে নি। নইলে সালা এই 14 পাকের ভাতারের ঘর করতে করতে আমার ওই ব্যাপারগুলো একেবারে মরচে পড়ে যাবে। কিরকম নাচ গান গাইছিলে তুমি? কি নাচ নাচছিলে, কি গান গাইছিলে? কেলারসিক। কি বললে? কেলারসিক ও কেলারসিক, ও আপনি বুঝবেন না, পুরনো দিনের মানুষ তো। যাই বলো বাচ্চা, কোন ঘরের বউকে আমি এমন নাচ গান করতে দেখিনি। কি হলো মা? করেছো করেছো,
আর যেন কখনো এমন কাজ করবে না। আচ্ছা মা। আচ্ছা তুমি ঘর দুয়ারে সন্ধে দেখিয়েছো? দেখিয়েছি একটু আগে। আমার ভাস্কর কোথায়? ভাস্কর কি জানি বাবা কোথায় গেছেন বাবু? বৌমা, আচ্ছা বড় লোকের বোন বলে তুমি কি আমার কোনো কথাই গ্রাহ্য করবে না? এই বুড়ির শাশুড়ির কোনো কথাই শুনবে না? আমি কতদিন তোমাকে বলেছি আমার ভাস্করকে তুমি বাবু বলে ডাকবে না। ভুলে গেছে মা। আপনার ছেলে কোথায় গেছে আমাকে বলে যায়নি। তোমার ব্যাপার স্যাপার দেখে আমার ভালো লাগছে না বাচ্চা, তাই তো আমি গিয়েছিলাম মা কালীর মন্দিরে পুজো দিতে, আর তোমার নামে মানত করে এলাম। বৌমা, ও বৌমা এদিকে এসো, দেখি তোমার স্মৃতিটাই মা কালীর পুজোর সিঁদুর পরিয়ে দিই। এসো এসো। সিঁদুর? সিঁদুর পরমা, সিঁদুর পর, আলতা পরমা, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, আলতা পর, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, আলতা পর, রাঙা দুটি পায়। হাতে পরো ইউতির শাখা, হাতে পরো ইউতির শাখা, দু চোখ ভরে দেখিছে, দু চোখ ভরে দেখিছে মা। সিঁদুর পরমা, আলতা পর, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, আলতা পর, রাঙা দুটি পায়। এসো বৌমা, এসো আমার কাছে এসো। এসো মা, এসো। মাগো বুকের ভেতর তুমি লুকিয়ে রাখো স্নেহের বনি মা। মা, মা গো, মাগো বুকের ভেতর তুমি লুকিয়ে রাখো স্নেহের বনি। হৃদয় কৃষ্ণ হাজার কাঁদুক, তুমি হাসো নন্দ রানী। চরণ ধুলি পাই যেন মা, চরণ ধুলি পাই যেন মা, যাবার বেলায় শেষ বিদায়। হাতে পরো ইউতির শাখা, হাতে পরো ইউতির শাখা, দু চোখ ভরে দেখিছে, দু চোখ ভরে দেখিছে মা। সিঁদুর পরমা, আলতা পর, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, আলতা পর, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, সিঁদুর পরমা, সিঁদুর পরমা। থাক বৌমা থাক। শোনো না, আমি আসার সময় মা লক্ষ্মীর পাঁচালি কিনে নিয়ে এসেছি। বৌমা তুমি পাঁচালি পড়ো, আমি শুনি। নাও নাও, বসো বসো। এই সময় লক্ষ্মী রানী আমার ঘরেতে, সবাই সুখী থাকে যেন তোমার বাড়িতে। দুঃখ যেন চিরকাল দূরে দূরে থাকে। অন্তরে যাবেনি মাগো, কি বলবো তোমাকে। বৌমা, এটা কি লক্ষ্মীর পাঁচালি পড়া হচ্ছে? আচ্ছা বৌমা, বড় লোকের মেয়ে বলে কি তুমি কিছুই শেখোনি? তোমার মা না হয় ছোটবেলায় মারা গেছে, কিন্তু তোমার বৌদি, তোমার বৌদিকে তোমাকে কিচ্ছু শেখায়নি। দাও পাঁচালি আমাকে দাও, আর আমি পড়ছি, তুমি মন দিয়ে শোনো। ঠিক করে বসো, পা নাচাচ্ছে, বসো। প্রণাম করো। তোমায়
ধূপ ধুনো দিয়ে আরতি করিব মাগো, নৈবেদ্য সাজায়ে। মা, মাগো, হ্যাঁ? আমি তোমার মতো করে একবার পড়ি। বলো। তোমারে করিব পূজা, ধূপ ধুনো দিয়ে আরতি করিব মাগো, নৈবেদ্য সাজায়। বাহ, এই তো আমার লক্ষ্মী সোনা বৌমা। মা, আ? মাগো, হ্যাঁ। আপনি তো এখন অনেকটা ভালো হয়ে গেছে। হ্যাঁ। আমি তাহলে দুদিনের জন্য আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি। দেখো বৌমা, বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির এত টান ভালো নয় বৌমা। কিন্তু না না না, কোনো কিন্তু নয়। আমার মা যা বলবে সেই কথা তোমাকে শুনতে হবে। আমি মানছি মা আগের তুলনায় একটুখানি সুস্থ হয়ে গেছে, কিন্তু ডাক্তার এখন রেস্টে থাকতে বলেছে, তাই এখন তোমার বাপের বাড়ি যাওয়া হবে না। দেখলে, দেখেছো বৌমা, মায়ের প্রতি ছেলের কত টান, কত মায়া। এমনি মায়ার বাঁধনে একদিন তুমিও বাধা পড়বে বৌমা, যেদিন তুমি আমার মতো ছেলের মা হবে। হ্যাঁ, এই ভাস্কর, তুই যেন আবার এই নিয়ে বৌমার সঙ্গে ঝগড়াঝাটি করিস না। একটা কথা কি জানিস বৌমা? তুমি শোনো বৌমা, একটা কথা তোরা কি জানিস বাবা, মেয়েরা বিয়ের পর পর যখন নতুন নতুন স্বামীর ঘর করতে আসে, তখন তারা রোজ ভাবে আবার কবে বাপের বাড়ি যাব, সেই চিন্তায় তাদের রাতের ঘুম হয় না। তারপর যখন তারা মা হয়, নাতি নাতনি ঠাকুমা হয়, আমার মতো মাথার চুলগুলো সব পেকে যায়, তখন আর তাদের বাপের বাড়ি যাওয়ার কথা মনে থাকে না বাবা, মনে থাকে না। এই যে, বলে এই যে বাবু, ওই বুড়িটা কি বলে গেল, কানে ঢুকলো না? আমি নাকি ছেলে পুলের মা হবো, আমি নাকি মায়ের বাঁধনে জড়িয়ে। মিটিয়ে দিন আমার সমস্ত টাকা মিটিয়ে দিন, আমি কালই এখান থেকে চলে যাব। আমি কিন্তু খারাপ মেয়ে বাবু, একটা টাকা কম দিলে সালা এমন কাঁচা কাঁচা কিস্তি দেব না, আপনার মান সম্মানের কিস্তি একেবারে কাভার হয়ে যাবে। লজ্জায় তখন ভুজনোর ভাত বমি করবে, বমি। তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস? আরে তোদের পুরুষ মানুষের বিশ্বাসের মুখে আমি থুতু ফেলি, থু, থু, থু। তোদের পুরুষ মানুষের বিশ্বাসের মুখে আমি লাথি মারি, লাথি। কিন্তু কেন তুমি আমাকে বিশ্বাস করবে না? বলো কেন তুমি আমাকে বিশ্বাস করবে না? আমি মানছি তুমি বউ সেজে কিছুদিন হলো আমাদের বাড়িতে আছো, কিন্তু মা আর ভাইয়ের বিশ্বাস অর্জনের জন্য আমরা এক ঘরে থাকলেও আমরা তো এক বিছানায় শুই না। বলো তুমি বলতে পারবে তোমাকে কোনোদিন আমি খারাপ ইঙ্গিত করেছি? তোমার মতো একটা সুন্দরী মেয়ের দিকে আমি কোনোদিন কুপ্রস্তাব ছড়ে দিয়েছি? বলতে পারবে? বলো। সেই জন্যই তো আমি ভেতরে ভেতরে কেমন বদলে যাচ্ছি গো বাবু। ও বৌদিমণি, তোমাদের বাড়ি লোক আসছে গো, লোক আসছে। লোক আছে? কে আছে রে? আমার চাতু গো, অক্কায় চাতু। জানো সঙ্গীতা, অক্ষয় দাদু আমাদের গ্রাম সম্পর্কে দাদু হয় আর কি। ও বাচ্চাটা, তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। দাদু আমাকে বাড়ির সম্পর্কে দাদা জিজ্ঞাসা করেছে, আমি সব ঠিক বলেছি। আমি বলেছি এ বাড়ির বৌদিমণি কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ভালো। ও বৌদিমণি, তাহলে আমি এখন আসি। মুন্নি কোথায়? মুন্নি কে ভাই? তোমাদের বাড়ি ওই কাকের মেয়েটা মুন্নি, ওকে আমি ভালোবেসে ফেলেছি। পাগলের আবার ভালোবাসা। তুই কোথায়? যা বলছি মন দিয়ে শুনবে। বলো। ওই অক্ষয় দাদু কিন্তু অন্য টাইপের লোক, বলে দিলাম। কেমন? ওর সামনে খবরদার তুমি আমাকে আপনি সম্বোধন করবে না। কিন্তু উনি যদি উল্টো পাল্টা প্রশ্ন করেন তখন কি করব? আমাকে বাবু বলেও ডাকবে না। আর যদি তোমার অসুবিধা হয় তাহলে ঘোমটা দিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে, মনে থাকবে। কইগা আমার লক্ষ্মী বন্ধু দাদু। তোরা যখন আমার পাশের পাড়াতে আছিস, তখন একবার কেন রে, 1000 বার আসবো। আরে ভাস্কর, নাচবো কি যেন তোর চেয়ে
অনেক বয়সে বেশ কম দেখাচ্ছে। কি হলো দাদুর প্রশ্নের উত্তর দাও। আরে বাবা আপনি থামুন, মানে তুমি থামো না, দাদুর প্রশ্নের আমি ঠিক উত্তর দেব। ও দাদু, ব্যাপারটা কি জানেন দাদু, ওই আমাদের বিয়েটা মানে ভালোবাসা করে হয়েছিল তো, তাই ও আমার বয়স দেখেনি আর আমি ওর বয়স দেখিনি। আরে ভাস্কর, কি নাচবো, কি ধরনের কথা বলছে? কখনো বলছে আপনি, আবার কখনো বলছে তুমি। কি ব্যাপার? আসলে কি দাদু, আমাকে বর ভাবতে গিয়ে না আপনাকে বর ভেবে বসে, তাই। ও দাদু, বলি ঠাকুমার কথা তোমার মনে পড়ে? আরে নাচবো, দাদু তোর বাবা মা নাকি অনেক ধনী মানুষ, তারা নিশ্চয়ই অনেক গয়নাগাটি তো সব দিয়েছে। তাহলে শেষে কি নেই ভাস্করকে তো? তখন থেকে শুধু ছেঁদা খুঁজছে, ছেঁদা। এই ভাস্কর, এই বৌমান নাচবো সব কি কথাবার্তা? দাদু আসলে কি জানো তো, বড় লোকের মেয়ে তো, তাই একটুখানি বেশি কথা বললেই না ওর মাথা গরম হয়ে যায়, তারপরে ও পুরো পাগল হয়ে যায়। সে কি রে? তাহলে তুই একদম সুখী হতে পারিস নি বল? এই যে ওই বকবকানি বাদ দিয়ে লিখতে বসো, লিখতে বসো, নইলে আমি এক্ষুনি তোমার জামা কাপড় ছিঁড়ে একেবারে কুচি কুচি করে দেবো, কুচি কুচি করে দেবো, কুচি কুচি। এই পাগলের পাল্লাই পড়ে ভাস্করের মা একেবারে নাকানি জবানি খাবে। ঠাকুর, হে প্রভু, তোমার চোখ আছে ঠাকুর, তোমার চোখ আছে, তোমার চোখ। এবার বলো তো সঙ্গীতা, আমি কেন বলেছিলাম যে পায়ের চপ্পল কেমন মানায় অমানুষের মুখে?